আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের পডকাস্টের বিষয় হলো সেলস টার্গেট কৌশল। আপনি যখন সেলস নিয়ে কাজ করবেন তখন প্রতিটি স্টোরে গিয়ে আপনি অর্ডার এবং সেলস দিতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটি সময় এবং নির্দিষ্ট একটি স্থান বাছাই করে আপনাকে এগিয়ে যেতে হবে, টার্গেট করে এগিয়ে যেতে হবে। সো এই সেলস টার্গেট কৌশল নিয়ে আজকে আমরা সম্পূর্ণ জানব বিস্তারিত। এই একটি পডকাস্টে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে সেলস টার্গেট কৌশল নিয়ে। সো পডকাস্টটি শুরু করার আগে বলতে চাই যে যারা আমাদের সাথে পডকাস্ট করতে চান তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন এবং আপনার নাম এবং আপনার ফেসবুক লিঙ্ক অথবা আপনার লিঙ্কডিন লিঙ্ক, আপনি যে সোশ্যাল মিডিয়াটা আপনি অ্যাক্টিভ থাকেন সেটির লিঙ্কটি উল্লেখ করে আমাদেরকে মেসেজ করবেন। আমরা গুগল মিট এর মাধ্যমে আপনার সাথে পডকাস্ট করব। আজকের আমাদের স্পন্সর হচ্ছে বই ভাষা। এটি আমাদের কোম্পানি একটি। সো আপনারা বই ভাষা এর মাধ্যমে বই অর্ডার করতে পারবেন। এখন আমাদের স্টোরে একটি বই অ্যাভেলেবেল রয়েছে, এটি হচ্ছে সেলস টার্গেট নিয়ে। সো সবাই এটি অর্ডার করতে পারবেন অ্যান্ড পাবলিকেশন এর মাধ্যমে আপনি বই পাবলিশ করতে পারবেন। সো এটি হচ্ছে আমাদের আরেকটি ওয়েবসাইট। সো আপনারা সবাই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সাড়া পাবেন। মেসেঞ্জার অপশন দেওয়া আছে, যোগাযোগ করবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। সেলস টার্গেট কৌশল। সেলস টার্গেট কি এবং কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন সেলস করবেন তখন যদি কোন টার্গেট যদি না নেন তাহলে সেটি তো করা সম্ভব না। তো এটির কারণে সেলস টার্গেট হলো একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে বিক্রির জন্য নির্ধারিত লক্ষ্য। এটি এক ধরনের গাইডলাইন যা কোম্পানি সেলস টিম বা ব্যক্তি বিক্রয়ের দিক নির্দেশনা হিসেবে ব্যবহার করে থাকেন। আপনি যখন সেলস এর জন্য মাঠে থাকবেন তখন সেলস টার্গেট করবেন এবং এটি গুরুত্বপূর্ণ রয়েছে হচ্ছে যে আপনি যখন সেলস করবেন তখন সেটির সময় এবং সেটির বিক্রয় যে নির্ধারিত লক্ষ্য এটি আপনি অ্যানালাইসিস করে খুবই দ্রুতভাবে আপনি এটি কাজটি করতে পারবেন, সেলস এর কাজটি। সো এটির কারণে সেলস টার্গেট খুবই গুরুত্বপূর্ণ। সেলস টার্গেট কেন এবং কীভাবে করব? এক নম্বর, সেলস টার্গেটের গুরুত্ব দল ও ব্যক্তির কার্যক্ষমতা নির্ধারণে সহায়ক, মোট রাজস্ব লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে মোটিভেশন ও ফোকাস বজায় রাখতে সহায়তা করে, কর্মদক্ষতার মূল্যায়ন সহজ হয় অ্যান্ড ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা সহজ হয়। আপনি যদি গুরুত্বপূর্ণ এই সেলস টার্গেট এর দিকে যদি ফোকাস রাখেন তাহলে এক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে একটি দল ও ব্যক্তির কার্যক্ষমতা নির্ধারণে সহায়তা প্রদান করে থাকে অ্যান্ড মোটিভেশন অ্যান্ড ফোকাস বজায় রাখতে সহায়তা। আপনি যখন টার্গেট করবেন সেটি সবসময় আপনার রিভাইসে থাকবে যে আমার ওই গোল যতক্ষণ না পর্যন্ত অ্যাচিভ করছে ততক্ষণ পর্যন্ত আমাকে এগিয়ে যেতে হবে এবং কাজ করতে হবে। কর্মদক্ষতার মূল্যায়ন সহজ হয়, আপনাকে আরও নিজে থেকে মোটিভেট করবে অ্যান্ড আরও দক্ষতা হিসাবে রূপান্তর করবে।
এবং ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা সহজ হয়। যখন কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা কোনো সেলস টিম যখন প্ল্যান করা শুরু করে, তখন তাদের ব্যবসার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেগুলো আরও ডেভেলপ করতে, আরও উন্নতি করতে, নির্ধারণ করতে সহজ হয়। এটির কারণে সেলস টার্গেট খুবই গুরুত্বপূর্ণ। সেলস টার্গেট নির্ধারণের ধাপসমূহ। সেলস টার্গেট কীভাবে নির্ধারণ করতে হয়, কিছু কৌশলগত ধাপসমূহ অনুসরণ করতে হবে আপনাকে। আপনি যদি সেলস টার্গেট নির্ধারণ করতে চান, এর কিছু ধাপ রয়েছে। 1 নাম্বার, আপনি আপনার প্রোডাক্ট বিশ্লেষণ করুন। আপনি কী সেলস দিতেছেন সেটি অবশ্যই নির্ধারণ করুন। 2 নাম্বার, আপনাকে বাজার বিশ্লেষণ করুন। আপনি কোথায় সেলস করবেন। আপনার যদি এটি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে আপনি কীভাবে সেলস করবেন। প্রতিটা দোকানে দোকানে গিয়ে বা মার্কেটে গিয়ে সেলস করবেন, নাকি আপনি সেলস লোক রেখে নাকি আপনি সেলস করবেন। আপনি কোথায় সেলস করবেন এই মার্কেটটি আপনাকে প্রথমে বিশ্লেষণ করতে হবে। আর আপনার যদি একটি ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে আপনি ডিজিটালে কোথায় সেলস করবেন। এখন ফিজিক্যাল প্রোডাক্টও ডিজিটালিভাবে সেলস করা সম্ভব হয়ে থাকে। আপনার যে ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে সেটি আপনি ভিডিওস করে ফটো তুলে প্রফেশনালিভাবে আপনি অল সোশ্যাল মিডিয়াতে এখন এটি প্রমোশন করতে পারেন এবং মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করে যখন লোকজন আপনার প্রোডাক্টের সম্পর্কে জানবে তখন তারা এটি কিনতে আগ্রহী হবে। সো এখন ফিজিক্যাল প্রোডাক্টও ডিজিটালিভাবে সেলস করা সম্ভব। আমাদের একটি ইবুক রয়েছে সেলসম্যান, সো এটি সবাই অর্ডার করতে পারেন আমাদের পেজে যোগাযোগ করে। যদি ডিজিটাল প্রোডাক্ট হয়ে থাকে আপনার সেবাটি বা আপনার পণ্যটি, তাহলে ডিজিটালভাবে আপনি সেটিকে রূপান্তর করে আপনি কোনো পিডিএফে রাখেন বা আপনার ওয়েবসাইটে রেখে সেটি আস্তে আস্তে করে আপনি সেলস দিতে পারবেন। আর যদি আপনার কোনো কোর্স হয়, কোনো শেখানো এরকম যদি কোনো উদ্যোগ হয়ে থাকে, তাহলে আপনার ওয়েবসাইট বা আপনার চ্যানেল এর মাধ্যমে কন্টেন্ট আপলোড করে আপনি কোর্সটি প্রমোশন করে সেলস করতে পারবেন। এটির কারণে আপনার বাজার বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ বা মার্কেট অ্যানালাইসিস করা। আপনার প্রোডাক্টটি যে ক্যাটাগরি হোক না কেন সেটিকে আপনি ডিজিটালি রূপান্তর করা সম্ভব এখন। এবং যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেটিকে ফটোশ্যুট করে অ্যান্ড ভিডিওস রিলস করে মার্কেটিং করবেন ইনফ্লুয়েন্সার নিয়ে, তাহলে আপনার প্রোডাক্টটি সেলস পাওয়া সম্ভব। অ্যান্ড আপনার যদি এটি যে একটি ডিজিটাল প্রোডাক্ট হয়ে থাকে, এখন ডিজিটাল প্রোডাক্ট কী থাকে, ইবুক, কোর্স অ্যান্ড ইমেজ, অনেক কিছু রয়েছে ডিজিটাল প্রোডাক্ট। যে ধরুন কোনো আর্টিকেল এখন অনলাইনে পাবলিশ করে এর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে ইনকাম হয়ে থাকে। সো এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। সো আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে আপনার মার্কেটটি বিশ্লেষণ করতে হবে। এরপর লক্ষ্য বাজার কারা। আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনার সেই প্রোডাক্টটি কারা কিনবে, কারা অডিয়েন্স, কোন অডিয়েন্সদের জন্য আপনার এই প্রোডাক্টটি। যদি ছোটদের হয় তাহলে 5 বছর থেকে 15 বছর এর বয়সীদেরকে টার্গেট করবেন। এটি অনলাইনে করা সম্ভব এখন। আরেকটু যদি হয় তাহলে 15 থেকে 30 বা 35 এরকম লোকেদের যদি হয় তাহলে
তাদেরকে টার্গেট করবেন। যদি আরেকটু বেশি বয়স্ক হয় তাহলে এরপর থেকে আপনি এজ অনুযায়ী সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার অডিয়েন্স কারা সেটি আপনি আগে লিখবেন, লিখে সে অনুসারে আপনি অ্যাড রান করবেন বা সেই ধরনের কাস্টমারকে আপনি হায়ার করে তাদের মাধ্যমে প্রমোশন করে তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। আগের বিক্রির ডেটা কি বলছে? আপনি যদি ইতিপূর্বে মার্কেটে যদি এস্টাবলিশ থাকেন বা মার্কেটের কোনো এক সময় গেছেন আপনার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, তখন যে বিক্রি হয়েছে সেটি ডেটা কি বলতেছে এটি আপনি দেখবেন। সেই ডেটার মধ্যে কি আপনার লস রয়েছে নাকি প্রফিট রয়েছে এটি আপনি অ্যানালাইসিস করবেন। যদি লস হয় তাহলে কেন লস হয়েছে, যদি প্রফিট হয় তাহলে কী পরিমাণ হয়েছে এটি বিশ্লেষণ করবেন এবং অডিয়েন্স বিশ্লেষণ করবেন সেই আপনার প্রোডাক্টটির উপরে। যদি এটি করেন তাহলে আপনার ভবিষ্যৎ যে আরও প্রোডাক্ট যেগুলো লঞ্চ হবে সেগুলোতে অনেক বেশি সহায়ক হতে পারে। প্রতিযোগিতার অবস্থান কেমন? আপনি যে মার্কেটে থাকেন না কেন প্রতিটা মার্কেটে অবশ্যই কম্পিটিশন রয়েছে। এখন আপনার কম্পিটিশনদেরকে দেখবেন যে তাদের কেমন সেলস হচ্ছে। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে প্রতিটা মার্কেটে গিয়ে দেখবেন যে আপনার যে প্রতিযোগিতা রয়েছে তারা কীভাবে হ্যান্ডেলিং করতেছে তাদের পুরো সেলস সিস্টেমকে, সেটি দেখে সেখান থেকে আপনি এডুকেট পাওয়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে আপনি অনেক টিপস পাবেন। সেই টিপসটি আপনার বিজনেসের অনেক বেশি সহায়তা হবে এবং আপনার প্রতিযোগিতারা যারা রয়েছে তারা কীভাবে কাজ করতেছে, কোন রুলস নিয়ে তারা এগোচ্ছে, এগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে অবশ্যই আপনার মার্কেটও আপনি এটি মার্কেটে স্থান তৈরি করতে পারবেন। বিক্রয় ইতিহাস পর্যালোচনা করা, যে গত বছরের বিক্রয় কত ছিল, পুরো আপনার ইয়ারে বা আপনি যদি নতুন বিজনেস হয় তাহলে আস্তে আস্তে করবেন, যদি পুরাতন হয় তাহলে সেই পুরাতন বিজনেস যদি 1 বছরের বা 2 বছরের বা 3 বছরের একটি বিজনেস হয়ে থাকে তাহলে সে আপনার বিজনেসের পুরো একটি বছরে কত সেলস হয়েছে বা আপনি যদি কোনো সেলস যদি না হয় তাহলে আপনি কত পার্সেন্ট মার্কেটিং করছেন এবং কত পার্সেন্ট আপনি আর্টিকেল পাবলিশ করছেন। এগুলো নিয়ে আপনি যদি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার প্রমোশন এবং আপনার কোম্পানির স্থান কততমর মধ্যে রয়েছে এবং কোন সময়গুলোতে বিক্রয় বেশি হয়েছিল। এটি যদি আপনার ব্যবসাটি যদি পুরাতন হয় তাহলে কোন সময়গুলোতে খুবই বেশি বিক্রয় হয়েছে সেটি অবশ্যই আপনাকে ঠিক করা প্রয়োজন। এরপর দেখতে হবে যে কোন পণ্য বা পরিষেবা বেশি বিক্রি হয়েছিল। আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে তাহলে দেখবেন যে সেখান থেকে কোন পণ্যগুলো বেশি সেলস হয়েছে সে পণ্যগুলো পরবর্তী আরেকটি সময় সেই সময় যখন আসবে তখন সেই সময়টি আসার আগে আপনাকে অনেকগুলো প্রোডাক্ট আপনাকে প্রস্তুত করে রেখে দিতে হবে। যখন সেই সময়টি যখন আসবে তখন মার্কেটে সেই আপনার পণ্যটি বা আপনার সেবাটি অ্যাভেলেবল যাতে থাকে, সবাই যাতে ইজিলি গ্রহণ করতে পারে। অবশ্যই আপনাকে দেখতে হবে যে কত পণ্য বা পরিষেবা আপনার সার্ভিসটি বিক্রি হয়েছিল এবং কোন সময়ে, সেটি আপনি যদি ঠিক করতে পারেন তাহলে সেই সময়টির সামনে আরেকবার আসার আগে আপনার প্রোডাক্টটির অনেকগুলা পার্ট তৈরি করে
প্রতিটা মার্কেটে যখন অ্যাভেলেবেল থাকবে অনেকগুলো, তখন সেই সময়টি অনেক বেশি সেলস হবে এবং আপনার সার্ভিসটাও সেলস হওয়া সম্ভব। এবং আপনার যে সেলস টিম রয়েছে সেটির সক্ষমতা যাচাই করা, কতজন সেলস প্রতিনিধি আছে, তাদের অভিজ্ঞতা কেমন, ট্রেনিংয়ের দরকার আছে কি না। আপনার যে টিম রয়েছে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করবেন, শুধুমাত্র প্রোডাক্ট এর ওপর অ্যানালাইসিস করলে হবে না। যারা আপনার টিমে রয়েছে তাদের দক্ষতা যাচাই করুন, আপনার টিমে কতজন সেলস প্রতিনিধি রয়েছে সেটা একটি লিস্ট করুন এবং তাদের অভিজ্ঞতা কেমন, কয়জনের হাই এক্সপিরিয়েন্স রয়েছে আর কয়জন লো এক্সপিরিয়েন্স বা আর কয়জন ফ্রেশ, তাদেরকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করুন এবং আলাদা আলাদা টাস্ক দেন তাদেরকে, এবং আলাদা আলাদা তাদেরকে ট্রেনিং এর প্রয়োজন হয় তাদেরকে ট্রেনিং দিন। যদি এই কাজগুলো যদি করেন তাহলে আপনার সেলস টিমটি আরও অনেক বেশি ইমপ্রুভ হবে, আরও অনেক সেলস বাড়া সম্ভব থাকবে। এবং এখন আমরা জানবো যে সেলস টার্গেট এর কিছু কৌশল যেগুলো প্রতিনিয়ত হয়ে থাকে। সেলস টার্গেট নির্ধারণ করাই যথেষ্ট নয়, তা অর্জনের জন্য কার্যকর কৌশলও থাকা দরকার। শুধুমাত্র সেলস টার্গেট নির্ধারণ করলে সেলস হওয়া হবে এটি হয় না। আপনি সেলস টার্গেট নির্ধারণ করে যদি বসে থাকেন তাহলে কোনো দিনই আপনার সেলস হবে না। আপনার সেই টার্গেটটি পূরণ করার জন্য আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে আপনাকে। তাহলে আপনি যতটুকু আপনি টার্গেট করছেন ততটুক বা তার চেয়ে অনেক বেশি বা আরেকটু কম আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং এটি করতে আপনাকে অনেকগুলো কার্যকর কৌশল থাকা দরকার। কোন কোন কৌশলগুলো থাকা প্রয়োজন? 1 নাম্বার, প্রেরণা, মোটিভেশন বৃদ্ধি করা। 1 নম্বর মোটিভেশন দিতে হবে। এরপর ইনসেনটিভ বোনাস প্রোগ্রাম চালু করা, স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা। সো এগুলো যদি আপনি করে এবং আপনি যখন পুরস্কার দিচ্ছেন, আপনি যখন মোটিভেশন দিচ্ছেন, এগুলো যখন আপনি মার্কেটিং করবেন তখন এইগুলো আপনার সেলস টার্গেট এর মধ্যে এরই একটা অংশ। তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারবে, আপনার সার্ভিস সম্পর্কে জানতে পারবে, তখন আপনার সেলস হওয়ারও অনেক বেশি হাই সম্ভাবনা থাকবে। এখন আমরা জানবো যে সঠিক প্রশিক্ষণ ও গাইডলাইন, সেলস টেকনিক, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এবং ফলো আপ স্কিল শেখানো, সময় মতো ট্রেডিং এবং প্রোগ্রাম দেওয়া। সেলস টেকনিক, আপনার যদি সেলস এর একটা এজেন্সি হয়ে থাকে বা কোম্পানি হয়ে থাকে, আপনার কোম্পানির লক্ষ্য শুধুমাত্র যদি সেলসে হয়ে থাকে তাহলে অনেকগুলো এখন বর্তমান মার্কেটে বই রয়েছে, সেখানে অনেক হাজার অনেকগুলা সেলস টেকনিক রয়েছে। অ্যান্ড বর্তমান ডিজিটালি আপনি যদি অ্যানালাইসিস করে থাকেন তাহলে সেখান থেকে আপনি অনেক বেশি সেলস টেকনিক আপনি ম্যানেজ করে সেই টার্গেটটি যদি টেকনিকটি যদি আপনার প্রোডাক্টটি বা আপনার সেবাটির উপর যদি অ্যাপ্লাই করেন তাহলে সেলস হওয়া সম্ভব। এবং আপনার যারা কাস্টমার রয়েছে তাদেরকে কীভাবে হ্যান্ডেলিং করবেন সেটাও জানতে পারবেন, অ্যান্ড তাদেরকে ফলো আপও করতে পারবেন আপনি। এবং CRM সফটওয়্যার ব্যবহার করবেন, ইত্যাদি টুলস দিয়ে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা সম্ভব।
বা ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ সহজ হয়। ফলো আপ কৌশল: ক্লায়েন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ। আপনার যে কাস্টমার রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করবেন। ইমেল, কল এবং মিটিং এর মাধ্যমে রিলেশন বিল্ডিং করার চেষ্টা করবেন। টাইম ম্যানেজমেন্ট ও যে প্রাধান্য টাইম ম্যানেজমেন্ট নিয়ে তাদেরকে টাইম দেবেন এবং সময়ের সর্বোত্তম ব্যবহার করবেন। বেশি সম্ভাবনায় ক্লায়েন্টের ওপর ফোকাস রাখবেন। সেলস টার্গেট অর্জনের মনিটরিং ও মূল্যায়ন। প্রতিদিন সপ্তাহে রিপোর্টিং। সেলস টার্গেট যদি অর্জন এর দিকে যে মনিটরিং ও মূল্যায়ন যদি করেন তাহলে আপনার প্রতিদিনের একটি রিপোর্ট থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি, আপনি একটি গুগল শিট ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করে আপনার আজকের কত সেলস হয়েছে আজকের দিনে সেই সংখ্যাটি লিখবেন, আজকের তারিখ, আজকের সেল, এরপরে আজকের তারিখ, আজকের মার্কেটিং অ্যান্ড আজকের পোস্ট, এবং কোন কোন সময়ে এর মধ্যে আপনি কাজ করছিলেন এবং কত সময় পর্যন্ত কাজ করছেন সেটি গুগল শিটের মধ্যে লিখবেন। লিখে ইনসার্ট থেকে যে চার্ট অপশন রয়েছে, যদি চার্ট এর উপর যদি ক্লিক করেন তাহলে আপনি একটি গ্রাফ চার্ট দেখতে পারবেন। সেই গ্রাফ চার্টে আপনি পাবেন যে আপনার কত সেলস হয়েছে। যদি সেলস হয় তাহলে সেলস সংখ্যাটি দেখতে পারবেন, আর যদি সেলস না হয় তাহলে 0 দেখতে পারবেন। যদি পোস্টিং করে থাকেন তাহলে কত পোস্ট হয়েছে সেটি দেখতে পারবেন। আপনার আজকে 10টা 20টা সেলস হবে এটি ম্যাটার না, আজকে সেলস হয়েছে কাল হবে না, বা আজকে একটা হয়েছে আগামী 1 মাস হবে না। সো সেলস নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় নেই। এটি সেলসটি আপনার কাজ হচ্ছে যে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস নিয়ে প্রমোশন করা, মার্কেটিং করা। যদি এগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে সেলস নিজে নিজে আসবে, আপনি করে আসবে। অ্যান্ড রিপোর্ট, আপনার যে রিপোর্টিং করার জন্য গ্রাফ চার্ট ব্যবহার করবেন। যখন গ্রাফ চার্টে ব্যবহার করবেন তখন ডিজিটালি এখন অনেকগুলো কালার শো করবে এবং আপনি সেখানে দেখতে পারবেন যে আপনি আজকের কাজে বা পুরো আপনি এক সপ্তাহে কোন কাজ দিকে আপনি অনেক বেশি ফোকাস রেখেছিলেন, সে গ্রাফ চার্ট আপনি দেখতে পারবেন। অ্যান্ড সেলস ড্যাশবোর্ড ব্যবহার করা। ডিজিটালি এখন বর্তমান অনেক সাইটে ড্যাশবোর্ড ক্রিয়েট করা সম্ভব, সেই ড্যাশবোর্ডগুলো তৈরি করবেন এবং কি পারফরম্যান্স অ্যান্ড ইন্ডিকেটর KPI নির্ধারণ করবেন। মূল্যায়ন পদ্ধতি: ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স পর্যালোচনা করা, কনভার্সন রেট বিশ্লেষণ করা, ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসাব করা। আপনার যে দলটি রয়েছে এটি পারফরম্যান্স পর্যালোচনা করবেন এবং তাদের যে কনভার্সন রেট, ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটি হিসাব করবেন। এটি কীভাবে করবেন? আপনার দলটি কত সময় বা কতক্ষণ বা কোন কোন কাজগুলো করেছে এবং কোন কোন কাজগুলোর দিকে অনেক বেশি ফোকাস রেখেছে এবং তারা কাজ করার ফলে আপনার সেলস এর বা আপনার কোন দিকে বা আপনার কোন সাইটে অনেক বেশি উন্নতি হয়েছে সেটি আপনি দেখতে পারবেন এবং কোন কাজটি সর্বোত্তম হয়েছে এবং কোন কাজটি বেশি করা হয়েছে যেটিকে ROI বলা হয় সেটি আপনি দেখতে পারবেন। সেলস টার্গেট ব্যর্থ হওয়ার কারণ ও সমাধান। এখন আমরা জানব যে সেলস টার্গেট আমরা করি, অনেকেই করে, 99.9% মানুষই সেলস টার্গেট করে থাকেন, কিন্তু সেখান থেকে 90% লোক ব্যর্থ হয়। কেন তারা ব্যর্থ হয় সে কারণগুলো আজকে আমরা জানব।
1 নাম্বার, অতিরিক্ত উচ্চ বা অযৌক্তিক টার্গেট নির্ধারণ করা। আপনার সেলস টার্গেটটি ব্যর্থ হওয়ার মেইন ফ্যাক্ট হচ্ছে যে অতিরিক্ত সেলস টার্গেট করা। ধরেন আজকে আপনি পুরো 1 মাসে সেলস দিতে পারবেন সর্বোচ্চ 5টি, আপনি এখন টার্গেট নিচ্ছেন হচ্ছে 50টি সেলস দিবেন। তো যখন মাস শেষ হয়েছে তখন আপনি পাচ্ছেন যে আপনার 5টি সেলস হয়েছে আর 45টি সেলস আপনি করতে পারেন নাই। এর ফলে কী হয়েছে, আপনি মোটিভেটই হারিয়ে ফেলছেন। তখন পরের আরেকটি মাসে আপনার সেলস টার্গেট করার কোনো ইচ্ছেই থাকবে না। কেন থাকবে না? ওই যে গত মাসে আপনি 50টি সেলস করার টার্গেট নিয়েছেন, সেখান থেকে আপনি শুধুমাত্র 5টি সেলস করতে পারছিলেন, আর বাকি 45টি করতে পারেন নাই। এটির কারণে আপনার মনে বলবে যে সেলস টার্গেট নেওয়া কোনো প্রয়োজন নেই। সো এটির কারণে আপনি যখন উচ্চ মাত্রা যখন অযৌক্তিক টার্গেট নির্ধারণ করবেন অতিরিক্ত, তখন আপনার সেলস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ধরেন আপনার গত মাসে সেলস হয়েছে কয়টি? 5টি। তো আপনি আগামী মাসে সেলস টার্গেট নেবেন শুধুমাত্র 3টি। যখন 3টির এর বেশি সেলস হয়ে যাবে তখন আপনি অনেক বেশি মোটিভেট পাবেন যে আমি সেলস টার্গেট নিয়েছিলাম 3টি। ধরেন আমরা 3টি থেকে 30 ধরতে পারি যে আপনি সেলস টার্গেট নিয়েছেন 30টি, এটি আপনার লাক বা আপনার ভাগ্যে রয়ে গেছে আরও অনেক বেশি, যে ধরেন হয়ে গেছে 35টি বা আরও 2-1টি বেশি সেলস হয়ে গেছে। তখন এই 2-1টি সেলস বেশি হওয়ার কারণে আপনি মোটিভেট পেয়েছেন যে আমি শুধুমাত্র টার্গেট নিয়েছিলাম 30টি, এখন দেখতে পাচ্ছি যে 30টি বেশি সেলস হয়ে গেছে। সো এভাবে করে যখন আপনি কম সেলসের টার্গেট নেবেন তখন দেখতে পারবেন যে সেলস টার্গেটটিও হচ্ছে বা টার্গেটের কাছাকাছি গেছেন। একদমই কম হয়েছে এরকম না, একদম বেশি হয়েছে এরকম না, মাঝে মাঝে থাকাটাই প্রয়োজন। সো হাই ওভার সেলস টার্গেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। পর্যাপ্ত টুলস বা রিসোর্স না থাকা 2 নাম্বার। অনেকগুলো সেলস করার টুলস রয়েছে বা অনেক রিসোর্স রয়েছে, যারা ইতিপূর্বে সেলস ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তাদের অনেক রিসোর্স রয়েছে, তারা অনেক বই লেখে করেছে, এরপর তাদের অনেকগুলো আর্টিকেল বা তাদের সোশ্যাল সাইটে তারা পোস্ট করে থাকেন সেলস রিসোর্স নিয়ে। এগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে সেলস অনেক বেশি হবে। আর যদি এগুলো আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই সেলস টার্গেট ফিল আপ করা সম্ভব না। 3 নাম্বার, সেলস টিমের দুর্বল প্রশিক্ষণ। আপনাকে দেখতে হবে যে আপনার টিমে কোন দিক খুবই অনেক বেশি দুর্বল। এটি আপনি বের করতে পারেন তাহলে আপনার দুর্বল দিক নিয়ে কাজ করবেন এবং আপনার টিমকে প্রফেশনালি রূপান্তর করার চেষ্টা করবেন। সো এরপরে আপনার সেলস টিমটিও গুরুত্ব হবে এবং আপনার সেলস টিমটিও টার্গেটটি ফিল আপ করার অনেক সম্ভাবনা থাকবে। এরপর 4 নাম্বার, কাস্টমার ইনসাইট না জানা। কাস্টমার সম্পর্কে বা কাস্টমার নিয়ে কোনো ইনসাইট না থাকে তাহলে অবশ্যই সেলস টার্গেট ব্যর্থ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এখন আমরা জানব সমাধান কি হতে পারে, সেলস টার্গেট সমাধান কি হতে পারে। 1 নাম্বার, টার্গেট রিভিউ করে আপডেট করা। ওই যে প্রথম বলছিলাম টার্গেটটি রিভিউ করুন এবং আপডেটেড এর মধ্যে রাখুন। যখন টার্গেট রিভিউ করবেন দেখবেন যে আপনি টার্গেট করেছেন 50টা সেল করার এবং আপনি রিভিউতে পাঠাইছেন আরেকজনের কাছে,
যে ইতিপূর্বে মার্কেটে গিয়ে সেলস দিচ্ছে, আপনি যদি তার কাছে যদি পাঠান তাহলে সে একটি রিভিউ করে দেখবে যে আমরা এই মাসে 50টি সেলস করা টার্গেট নিয়েছি, আসলে কি সম্ভব হবে কিনা। তার যদি মনে হয় না সম্ভব না, 10টি কমাই দিব, তাহলে সেই 10টি কমাই দিয়ে আপনি সেই 40টি সেলস টার্গেট নিয়ে কাজ করবেন এবং আপনার যে সেলস রিপোর্ট রয়েছে এটি আপডেটেড রাখবেন। তখন সেলস করার অনেক বেশি সম্ভাবনা থাকবে সেলস হওয়ার। 2 নম্বর, সেলস ফানেল অ্যানালাইসিস করা। সেলস ফানেল কি? ধরুন আপনি অনেকগুলো মার্কেট রয়েছে আপনাদের ইন্ডাস্ট্রির আশেপাশে, আপনি কি একদিনে কি সব মার্কেটে কি যাওয়া সম্ভব? সব ফানেলে কি যাওয়া সম্ভব না। তো অ্যানালাইসিস করবেন যে কোন কোন সবগুলোতে অনেক বেশি কাস্টমার থাকে এবং কোন কোন সবগুলো অনেক বেশি বড় এবং তারা অনেক বেশি স্মার্টলি কাজ করে থাকেন। আপনি একটি ফানেল তৈরি করবেন, ফানেল তৈরি করে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করবেন এবং তাদের কাছে গিয়ে কীভাবে আপনার সেবাটি তাদের কাছে উপস্থাপন করবে এবং তাদের কাছে কীভাবে ক্লোজিং করবেন, এটি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনার সেলস তারা নিতে এবং আপনারও সেলস হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এরপর পারফর্ম না করা, টিম মেম্বারদের জন্য কোচিং না থাকা। সো আপনার টিমে যদি কোনো পারফরমেন্স যদি না থাকে তাহলে অবশ্যই সেলস হওয়া সম্ভব না, তাই এগুলো রাখবেন। অ্যান্ড যারা অনেক বেশি সেলস পারফরমেন্স করতে পারবেন তাদেরকে আপনি পুরস্কার প্রদান করুন এবং যারা নতুন টিমে যোগ দিবেন তাদের জন্য আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন। অ্যান্ড নতুন মার্কেট চিহ্নিত করুন। যারা প্রতিনিয়ত নতুন নতুন মার্কেট এস্টাবলিশ হচ্ছে, মার্কেট পরিবর্তন হচ্ছে এবং নতুন মার্কেট আসতেছে, তাদের কাছে যাবেন এবং তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের কাছে পৌঁছাবেন এবং তাদের কাছে প্রফেশনালি সেলস মেম্বার পাঠাবেন। এর ফলে আপনার সেলসটি হওয়া অনেক বেশি সম্ভব থাকে। এটি আমরা ফিজিক্যালি বলতেছি। আর যদি আপনার ভার্চুয়ালি কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে নতুন মার্কেট কী এসেছে বা আপনি নতুন আপডেট সম্পর্কে জানবেন বা আপনি অনেক বেশি কন্টেন্ট মার্কেটিং করবেন, আপনি নিজ ব্র্যান্ড আপনাদের নিজেদের ব্র্যান্ডিং পাবলিশ করবেন, এস্টাবলিশ করবেন। ব্র্যান্ডিং এর মাধ্যমে সেলস হওয়া অনেক বেশি সম্ভব থাকে। এখন আমি জানবো যে সফল সেলস টিমের বৈশিষ্ট্য। কারা সফল হতে পারে সেলসের মধ্যে, সেই টিমের বৈশিষ্ট্যসমূহগুলো কী কী? 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে জানব। নাম্বার 1, স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ পারদর্শী হওয়া। আগেরই কথা, এটা একটা স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করা বা টার্গেট নির্ধারণ করা। আপনার টিমে আমরা এখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এখন কথা বলি, একটু আগে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম। ধরেন আপনার কোর্সটি এটি পরিষ্কারভাবে আপনার কোর্সের টাইটেল অ্যান্ড ভিডিওস, ডেসক্রিপশন, প্রাইস, FAQ সম্পর্কে সব কিছু স্পষ্টভাবে দেওয়া আছে। এখন লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে। আপনার কোর্সটি কাদের জন্য, যাদের জন্য হোক না কেন, তাদের অনুসারে এবং তাদেরকে নিয়ে কয়েকটি কন্টেন্ট মেক করুন। যখন এভাবে করবেন, স্পষ্ট লক্ষ্য এবং নির্ধারণ যখন হয়ে যাবে তখন আপনার সেলসও অনেক বেশি হবে। এটি হচ্ছে নির্ধারণের পারদর্শী। 2 নাম্বার, কাস্টমারের প্রয়োজন বোঝা দক্ষতা। আপনার কোর্সটি আসলে কি কাস্টমারের প্রয়োজন কিনা, কখন প্রয়োজন,
কাস্টমারের নিডেড বোঝা। যদি না বোঝেন তাহলে অবশ্যই সেলস হওয়া সম্ভব থাকে না। তাই কাস্টমারের প্রয়োজন বোঝার চেষ্টা করবেন। ধরেন অনেকগুলো এখন সামার রয়েছে। ধরেন আপনি একটি স্যুট সেলস করতে চাচ্ছেন, এটা এখন কখন আপনি সেলস করবেন? কাস্টমারের কখন প্রয়োজন? অবশ্যই শীতকালে প্রয়োজন। তখন সেই সময় এসে আপনি এটি সেলস করতে পারবেন। তো অবশ্যই কাস্টমারের প্রয়োজনটা বোঝার একটি স্কিলস, এটি অবশ্যই এটি বুঝে আপনাকে সেলস করতে হবে। 3 নাম্বার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। টিমটি এমন হতে হবে যাতে তারা কুইকলি সিদ্ধান্ত নিতে পারে। কোনটা ভালো নয় এটি যাতে তারা ইজিলি বুঝতে পারে। এটির জন্য 5-10 মিনিট টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই। তাই সেই টিমটি এমন হতে হবে যাতে তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে থাকেন। এবং সহযোগিতামূলক মনোভাব। টিমের একজন আরেকজনকে সহযোগিতা করার মনোভাব থাকতে হবে। যদি সহযোগিতা করার মনোভাব যদি না থাকে তাহলে টিমটি যার এরকম তাকে বাদ দিন, আর বাকিগুলোকে রাখতে পারেন। অবশ্যই একাই সব সেলস করবে এটি না, তাকে অনেকগুলো মেম্বার নিয়ে একসাথে যদি এগিয়ে যায় তাহলে তার সেলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সহযোগিতামূলক মনোভাব রাখুন। সহযোগিতামূলক মনোভাব রাখুন। এবং সময়ের মূল্য দেওয়া। ডেইলি টাস্ক ডেইলি কমপ্লিট করার চেষ্টা করবেন। যখন আপনারা এগুলো করবেন তখন এর উপকারিতা কী হবে? দ্রুত রিপোর্টিং অ্যান্ড ডেটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত, ম্যানুয়াল কাজ কমে যায়। ওপরের যে 5টি কাজ রয়েছে সফল সেলস টিমের বৈশিষ্ট্য, এই 5টি বৈশিষ্ট্য যদি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনাদের উপকারিতা কী? দ্রুত রিপোর্টিং, 5-10 মিনিটের জন্য ডেইলি রিপোর্টিং করা সম্ভব হইবে। উইকলি রিপোর্টিং হবে 10 মিনিটের মধ্যে। মান্থলি রিপোর্ট হবে 15 মিনিটের মধ্যে, যদি এই গুণাগুলো যদি থাকে, ওই বৈশিষ্ট্য সমূহগুলো যদি থাকে, দ্রুত রিপোর্টিং হওয়া সম্ভব। এরপর ডেটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত। এই বৈশিষ্ট্যসমূহ যদি আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ইজিলি ডেটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন। গত বছরের ডেটা যখন আপনি বের করবেন তখন এবছর তার থেকে আরও অনেক বেশি পারফরমেন্স করতে পারবেন এবং আরও অনেক বেশি সেলস করার সিদ্ধান্ত নিতে পারবেন। সো তাই ওপরে বৈশিষ্ট্যসমূহ যদি থাকে তাহলে অবশ্যই ডেটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে থাকে এবং ম্যানুয়াল কাজ কমে যায়। ম্যানুয়ালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবেন, যেতে আস্তে আস্তে করবেন। এগুলো ম্যানুয়ালি এই কাজগুলো অনেক কমে যাবে। যারা নতুন মেম্বার আছে তাদেরকে যখন এগুলো দিয়ে দেবেন তারা এগুলো করবে এবং আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন। এবং ভবিষ্যতে যে ট্রেন বা উন্নত কৌশল সম্পর্কে এগুলো সম্পর্কে জানবেন। আমি এগুলো নিয়ে কথা বলতেছি না, এখন অনেকগুলো ডিপ এর বিষয় রয়েছে। তাই অবশ্যই এগুলো একটু মাথায় রাখবেন বর্তমান বা ফিউচার প্ল্যান নিয়ে। সো আশা করি সেলস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা জানবো যে ডাইরেক্ট সেলস বনাম চ্যানেল সেলস একটি বিস্তৃত বিশ্লেষণ, পরিস্থিতি ও প্রেক্ষাপট, বাজারে বিক্রয় কৌশল নির্ধারণ একটি প্রতিষ্ঠানের টিকে থাকার ও উন্নতির মূল চাবিকাঠি। প্রতিটি ব্যবসায়ী বিক্রয় করতে চায়, কিন্তু কীভাবে সেই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে তা নির্ধারণ করে সেলস মডেল। সবাই সেলস করতে চায়,
কিন্তু সবারই সেলস হবে এটি ফ্যাক্ট না। যাদের সেলস মডেল অত্যন্ত হাই অ্যান্ড স্ট্রং শুধুমাত্র তাদেরই সেলস হবে। মূলত দুইটি জনপ্রিয় সেলস মডেল রয়েছে, ডাইরেক্ট সেলস অ্যান্ড চ্যানেল সেলস। ডাইরেক্ট সেলস বলতে আমরা সরাসরি বিক্রয়কে বুঝি, অ্যান্ড চ্যানেল বা পরোক্ষ বিক্রয়কে বুঝি। এই দুইটি বিক্রয় কৌশলের নিজস্ব গঠন, সুবিধা ও অসুবিধা রয়েছে এবং প্রযোজ্য ক্ষেত্রে রয়েছে। চলো বিস্তারিত আমরা এগুলো এখন জানি। ডাইরেক্ট সেলস কি? ডাইরেক্ট সেলস হচ্ছে যে সরাসরি সেলস করাকে বোঝাই। যখন একটি কোম্পানি সরাসরি তাদের গ্রাহকের কাছে পণ্য বা সেবা বিক্রি করে কোনো মধ্যস্থকারী ছাড়াই, এটিকে ডাইরেক্ট সেলস বলে। আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে ইজিলি। ডাইরেক্ট সেলস হলো যে আপনি একটি প্রোডাক্ট তৈরি করেছেন, ম্যানুফ্যাকচার করেছেন, আপনি প্রোডাক্ট তৈরি করে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেছেন আপনার প্রোডাক্টের ছবি, ইমেজ, ভিডিও। তখন আপনি কুরিয়ারের মাধ্যমে সেই প্রোডাক্টটি আপনি কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছেন, এটিকে বলা হয় ডাইরেক্ট সেলস। আর ইনডাইরেক্ট সেলস কোনগুলো? আর কোনগুলো ডাইরেক্ট সেলস না? ধরেন আমরা যখন কোনো দোকান থেকে বা কোনো মার্কেট থেকে যখন কোনো পণ্য কিনি বা আমরা যখন জামা কিনি, আমাদের পোশাক, এটি ডাইরেক্ট সেলস না। আমরা যখন পোশাক কিনি এটি ডাইরেক্ট সেলস না, আমরা এটি দোকান থেকে কিনতেছি। দোকানের মালিক আরেকজন থেকে কিনে, আরেকজন এটি সরাসরি ফ্যাক্টরি থেকে কালেক্ট করে থাকে। তো এটি কয়জনের কাছে গেছে আপনি দেখেন? ফ্যাক্টরি থেকে সেলসম্যান থেকে দোকানের মালিক থেকে আপনার কাছে পৌঁছেছে, কমপক্ষে 5 জন। তো এটি কি ডাইরেক্ট সেলস, সরাসরি সেলসের মধ্যে পড়ে? না। সরাসরি সেলসের মধ্যে কোনগুলো পড়ে? ধরেন আপনার একটি কোর্স রয়েছে, এটি আপনি মার্কেটিং করে কাস্টমার এর কাছে পৌঁছে গেছেন সরাসরি। কাস্টমার এটি কিনে আপনার কোর্সটি কাস্টমার করতে পারতেছে, এটি হচ্ছে একটি ডাইরেক্ট সেলস। বা যদি কোনো ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করে সরাসরি কাস্টমার অনলাইনের মাধ্যমে যদি পৌঁছা দিতে সম্ভব হয়, তাহলে এটিও একটি ডাইরেক্ট সেলসে পড়ে। আর ডাইরেক্ট সেলসের মধ্যে পড়ে না কোনটি? একটি ফ্যাক্টরি প্রোডাক্টটি তৈরি করে সেলসম্যানকে পাঠিয়েছে, সেলসম্যান দোকানদার আপনাকে পাঠিয়েছে, এটি ডাইরেক্ট সেলসের মধ্যে পড়ে না। এখন আমরা জানবো হচ্ছে ডাইরেক্ট সেলসের কিছু বৈশিষ্ট্য। কোম্পানির নিজস্ব বিক্রয় প্রতিনিধি বা সেলস টিম থাকে। বিক্রয় অনলাইন বা অফলাইনে যে কোনো মাধ্যমে হতে পারে। কোম্পানির নিয়ন্ত্রণ থাকে পুরো প্রক্রিয়ার উপর। ডাইরেক্ট সেলের বৈশিষ্ট্যসমূহ: কাস্টমারের সঙ্গে সরাসরি সম্পর্কে গড়ে ওঠে, এটি হচ্ছে ডাইরেক্ট সেলস এর বৈশিষ্ট্য। কোম্পানির নিজস্ব বিক্রয় প্রতিনিধি বা সেলস টিম থাকে এবং বিক্রয় অনলাইন বা অফলাইনে কোনো মাধ্যমে হতে পারে এবং কোম্পানির নিয়ন্ত্রণে থাকে পুরো সিস্টেমটি এবং কাস্টমারের সঙ্গে সরাসরি সম্পর্কে গড়ে ওঠে যদি ডাইরেক্ট সেলস থাকে। আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে কোম্পানির নিজস্ব বিক্রয় প্রতিনিধি সেলস টিম থাকে। এটি কি? এটি ডাইরেক্ট সেলস এর মধ্যে হচ্ছে যে কোম্পানির নিজস্ব বিক্রয় প্রতিনিধি, ধরেন ফ্যাক্টরিতে তৈরি করে সেলসম্যান থেকে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে যাবে, কুরিয়ার মাধ্যমে হোক বা সেলস প্রতিনিধি বা তাদের কোনো নিজস্ব সেন্টার হোক, সেটির মাধ্যমে সরাসরি কাস্টমার পেয়ে যাচ্ছে, কাস্টমারের প্রোডাক্টটি পেয়ে যাচ্ছে। বিক্রয়টি অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে, যে কোনো মাধ্যমে এটি সেলস হওয়া সম্ভব। কোম্পানির নিয়ন্ত্রণে থাকে পুরো সিস্টেমটি। কাস্টমার চাইলে
অন্য সেন্টারে পাঠাতে পারে বা আরেকটি সেন্টারে পাঠাতে পারে, যে কোনো সেন্টারে পাঠাতে পারে কোম্পানি। এই পুরো সিস্টেমটি কোম্পানির নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং কাস্টমারের সঙ্গে সরাসরি সম্পর্কে গড়ে ওঠে। কেন? ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে ফোন কল যাবে, তখন কাস্টমার অল ডিটেলস জানতে পারবে সেই প্রোডাক্টটি সম্পর্কে বা সেই সেবাটি সম্পর্কে। এর ফলে কাস্টমার এর একটি পজিটিভ দিক ক্রিয়েট হবে এবং নেক্সট আরেকটু বা আরও অনেক সেলস হওয়ার অনেক পসিবিলিটি রয়েছে। এটি হচ্ছে ডাইরেক্ট সেলস এর বৈশিষ্ট্য। এখন আমরা জানবো হচ্ছে যে ডাইরেক্ট সেলস এর অসুবিধা সমূহগুলো কি। অসুবিধা হচ্ছে যে সেলস টিম নিয়োগ ও প্রশিক্ষণ ব্যয়বহুল। যে 1 নম্বরে যে সেলস টিমটি রয়েছে এটির প্রশিক্ষণ দেওয়া এবং ব্যয় জাস্ট তুলনামূলক একটু বেশি, এবং বিস্তৃত এলাকায় দ্রুত বিস্তার সম্ভব নয়। দ্রুতভাবে প্রতিটা এলাকায় তাদের সেন্টার করা সম্ভব হয় না, এটি আস্তে আস্তে হয় এবং সময় ও শ্রম বেশি লাগে। এটি হচ্ছে অসুবিধা। এখন আমরা জানবো হচ্ছে চ্যানেল সেলস সংজ্ঞা এবং কাঠামো ও কিছু উদাহরণ। চ্যানেল সেলস হলো এমন একটি সেল মডেল যেখানে কোম্পানি থার্ড পার্টি চ্যানেলের মাধ্যমে বা ডিস্ট্রিবিউট বা রিটেলার রিসেলার মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করে। এটি হচ্ছে চ্যানেল সেলস। বা কোম্পানি শুধুমাত্র প্রোডাক্ট আছে, বিক্রি করবে আরেকজন, রিসেলার করবে আরেকজন, এরপর মার্কেটিং করবে আরেকজন, প্রমোশন করবে আরেকজন। এটি হচ্ছে চ্যানেল সেলস। চ্যানেল সেলস এর বৈশিষ্ট্যসমূহ কি? চ্যানেল সেলস কোম্পানি নিজের পরিবর্তে বাইরের ব্যবসায়িক পার্টনার নিয়োগ করে। কোম্পানি চ্যানেল সেলস নিজের পরিবর্তে বাইরের ব্যবসায়িক পার্টনার নিয়োগ দেয়। এটি হচ্ছে চ্যানেল সেলস এর বৈশিষ্ট্য। 2 নম্বর, চ্যানেল পার্টনার পণ্য সংগ্রহ করে এবং নিজ দায়িত্ব বিক্রি করে। চ্যানেল পার্টনার শুধুমাত্র নিজে পণ্য সংগ্রহ করে এবং নিজ দায়িত্ব বিক্রি করতে হবে। প্রোডাক্ট অনেক দূর পর্যন্ত পৌঁছায় খুব দ্রুত। অনেকগুলো উদাহরণ রয়েছে, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা এটি নিয়ে কথা না বলি, জাস্ট একটু দ্রুত করলাম। এখন আমরা জানবো হচ্ছে যে অসুবিধা কি। চ্যানেল সেলস এর অসুবিধা সমূহ: কোম্পানির ব্র্যান্ড ইমেজ নিয়ন্ত্রণ কঠিন। অসুবিধা 1 নম্বর, কোম্পানির ব্র্যান্ড ইমেজ নিয়ন্ত্রণ করা কঠিন। এটি আমরা অবশ্যই জানি। এরপর চ্যানেল পার্টনার যদি ভালো না হয় তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন কমে যায়। অবশ্যই পার্টনার ভালো হওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পার্টনার যদি ভালো না হয় তাহলে কাস্টমারও হ্যাপি থাকবে না, এটি আমরা জানি। এবং এরপর ফিডব্যাক পাওয়া অনেক বেশি দেরি হয়। এখানে একটি রয়েছে যে ডাইরেক্ট সেলস এবং চ্যানেল সেলস এর একটি বিশ্লেষণ, যে বিক্রয় খাতের মাধ্যমে কোম্পানির নিজস্ব প্রতিনিধি বাইরের পার্টনার রিসেলার খরচ তুলনামূলক বেশি বা এরকম একটি বিষয় রয়েছে, যেটি আমরা ইতিপূর্বে আলোচনা করে ফেলছিলাম। অ্যান্ড কোন মডেল কখন ব্যবহারযোগ্য, ডাইরেক্ট সেল উপযোগী তখন প্রোডাক্ট কাস্টমাইজ ব্যক্তিগত পরিচর্যা দরকার, অ্যান্ড উচ্চ মূল্যর পণ্য যেমন রিয়েলস ইটিস ইত্যাদি রয়েছে। সো এটি আশা করি আপনারা এই পুরো পডকাস্টের মাধ্যমে পুরো একটি ধারণা পেয়ে গেছেন যে সেলস টার্গেট কৌশল নিয়ে।
সেলস টার্গেট কীভাবে করবেন, কীভাবে টিম ম্যানেজমেন্ট করবেন, নতুন টিম এবং নতুন মেম্বারদেরকে নিয়ে কীভাবে মার্কেটে এস্টাবলিশ করবেন এবং কীভাবে নিজেদের একটি ব্র্যান্ড এস্টাবলিশ করবেন মার্কেটে এবং কীভাবে সেলস করবেন, সেলস টার্গেট কেন গুরুত্ব, ডাইরেক্ট সেলস, চ্যানেল সেলস সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই একটি 50 মিনিটের পডকাস্টে। আশা করি আপনারা সবাই সেলস টার্গেট নিয়ে সম্পূর্ণ একটি মাস্টারি বই পেয়ে গেছেন। সো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে আপনার 3টি বেনিফিট সম্পর্কে অবশ্যই জানাবেন, যে 3টি দিক আপনার ভালো লেগেছে এটি অবশ্যই জানাবেন। অ্যান্ড নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান এটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।